আমার প্রথম আল্ট্রাসাউন্ডের পরে ডক্টর যখন আমার হাতে ফটোকপিটা দিয়েছিল, সেটা দেখে আমি ভীষণ রকম কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম সেটা জানি না। তবে ওই ফটোকপিটা দেখে অদ্ভুত একটা মায়া আমার মধ্যে কাজ করছিল। মা হলে বোধহয় এরকমই হয়, তাই না? কি জানি, জানি না। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। বং-বিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। ইভানের পাপা ইভানকে স্কুলে ছেড়ে এখন দুজনে মিলে এসেছিলাম আমাদের আল্ট্রাসাউন্ড করানোর জন্য। এটা আমার প্রথম আল্ট্রাসাউন্ড। কতদিন অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আপনাদের তো আগের ব্লগে বলেইছি যে এখানে 3 মাস পর্যন্ত কোনো ডক্টরও দেখেন না, কোনো আল্ট্রাসাউন্ডও হয় না। তাই ওই অধীর আগ্রহে বসেছিলাম এই দিনটার জন্য, যে কখন স্ক্রিনের মধ্যে আমার ছোট্ট ছানাটাকে দেখতে পাবো, তার হার্টবিট শুনতে পাবো। সেই জন্যই গতকাল রাত থেকে ভালো করে ঘুমও হয়নি। যদিও ইদানিং আমার খুব একটা ভালো করে ঘুম হয় না, শরীর যেন ভীষণ রকম আনচান করে, তারপরে সবসময় মনে হয় বমি পাচ্ছে, মাথা ঘুরছে, এরকম কিছু আর কি। তো তার জন্যই সেই সময়গুলো একটু অস্থিরতার মধ্য দিয়েই কাটতো। তবে আজকের দিনটা সেটাতে বড়ই স্পেশাল আমার জন্য। ডক্টর যখন দেখে, যখন আল্ট্রাসাউন্ডে হার্টবিট শোনায়, সেগুলো শুনতে কী ভালো যে লাগে। ইভানের সময়ও আমি এই হার্টবিট শোনার জন্য বারবার স্ক্যানে যেতে মন চাইতো। বাড়ি আসার পথে এই যে 1 প্যাকেট কমলালেবু কিনে এনেছি। ছোট, ছোট ইজি পিল কমলালেবু। মানে এগুলোই আমাদের যেরকম কমলালেবুগুলো ছাড়িয়ে খাওয়া যায়, খুব ছোট, ছোট হয়, তবে ভীষণ মিষ্টি হয়, জানেন তো? আজকাল আমার এই টক, টক মিষ্টি, মিষ্টি ফল বলুন বা যেকোনো জিনিসই বলুন না, খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে এসে ভাবলাম না, একটু জল খাই আর একটু বসে, বসে আল্ট্রাসাউন্ডের যে ফটোকপিটা দিয়েছে সেটা দেখি। কেন জানি না, ইভানের সময়ও এটা হতো, জানেন তো? ওই যে ইভানের সময় কি এরকমভাবে একটা বক্সের মধ্যে দিত না, একটা এক্স-রে পেপারের মধ্যে আল্ট্রাসাউন্ডের সমস্ত ফটোকপিগুলো দিত। আমি তার মধ্যে কোথায় চোখ, কোথায় নাক কিছু বুঝতে পারছি কিনা সেগুলো একদম অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে যেভাবে দেখে সেভাবেই দেখতাম। আর আজকে যখন ডক্টর ফটোকপিটা আমার হাতে দিয়েছিল, হঠাৎ করেই চোখ ভরে জল এসে কান্না করে দিয়েছি। কি অদ্ভুত রকম একটা মায়া কাজ করছিল। বোধহয় এই এতদিন আল্ট্রাসাউন্ড হয়নি, অপেক্ষা করছিলাম, ভাবছিলাম আমার ছানাটা কীরকম আছে, কীরকম হয়েছে, এইসব ভেবে ভেবেই বোধহয় আজকে এই কাণ্ডটা ঘটিয়েছি। এই দেখুন ফটোটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? বারবার এই ফটোটার মধ্যে হাত বোলাই আর ভাবি আমার ছোট্ট ছানাটা আমার মধ্যে বড় হচ্ছে, আর কিছুদিন পরেই আমার কোলের মধ্যে শুয়ে খেলা করবে। আজকে রান্না করব পাবদা মাছের ঝাল, আর বেশ কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম না, ইভানের পাপাই বেশ ফ্রেশ কিছু পালং শাক এনেছে, সেটার চচ্চড়ি। এই যে মাছটা দেখছেন, এটা ওই বরফের মধ্যে একদম ব্লক করে রাখা পাবদা মাছ। এর প্যাকেটটার উপরে বাংলাতে সুস্বাদু পাবদা মাছ বাংলাদেশি লেখা ছিল। লেখাটা বাংলাতে ছিল, সেটা দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল মনে। আসলে সচরাচর তো এখানে আমার নিজের ভাষায় লেখা জিনিসপত্র দেখতে পাই না, তাই কোনো প্যাকেটের গায়ে বা কোনো বক্সের গায়ে যদি এরকম লেখা থাকে, তাহলে সেটা দেখে আমি ভীষণ আনন্দ পাই। আর দেখুন না, যখনই মাছ বের করি তখনই ইভান চলে আসে। ওই মাছগুলোকে ভাবে যে এগুলো বরফ থেকে গলে গেলে একটা একটা হয়ে যাবে, তারপর ও জলে কিছুক্ষণ রেখে দিলেই নাকি এগুলো জ্যান্ত হয়ে যাবে। ছোটোবেলায় বোধহয় এইরকমই মাথায় চলে, তাই না? যাই হোক, চলুন মাছগুলো অল্প একটু ভিজিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে, কারণ বরফের মধ্যে ছিল তো, বরফটা কেটে যাবে। তারপর ওটাতে নুন হলুদ মাখানো একটু কেটে বেছে তারপর রান্নাটা করব। আর এই যে আমাদের এখানের মূলো, আপনাদের তো আগেও একবার দেখিয়েছি, এরম ছোট ছোট গোল গোল লাল মূলো আমাদের এখানে পাওয়া যায়। এই মূলোগুলো না অনেক দিন পর্যন্ত ভালোও থাকে, তাই পালং শাক রান্না করলে এই মূলোগুলোই আমি ব্যবহার করি। আপনাদের মধ্যে কয়েকজন জিজ্ঞাসা করেছিলেন যে এখানে প্রেগনেন্সিতে কি কি স্ক্যান হয়, আমার কতগুলো স্ক্যান হয়েছে, বা স্ক্যান করাতে এখানে কীরকম খরচ পড়ে, সেগুলো নিয়ে যেন আপনাদেরকে কিছু কথা বলি। তাই ভাবলাম আজকে এই তো রান্না করতে করতে স্ক্যান নিয়েই আপনাদের সঙ্গে কথা বলি। ইউকেতে প্রেগনেন্সিতে মাত্র 2টো স্ক্যান করা হয়। একটা হচ্ছে ডেটিং স্ক্যান, যেটা 10 থেকে 12 সপ্তাহের মধ্যে করানো হয়, আর একটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, যেটা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করানো হয়।
মাত্র ২ টো স্ক্যান হবে, এই কথাটা মিডওয়াইফের মুখে শুনে আমি ভীষণ অবাক হয়েছিলাম। কারণ ইভান যখন হয়েছিল তখন আমার প্রায় ৪ টের মতো স্ক্যান হয়েছিল। প্রথম তো ওই তো প্রেগনেন্সি কনফার্ম করার জন্য স্ক্যান করা হয়েছিল। তারপরে এনটিএনবি স্ক্যান হয়েছিল, অ্যানোমালি স্ক্যান হয়েছিল, ফিটাল ইকো স্ক্যান হয়েছিল আর সবার শেষে হয়েছিল গোট স্ক্যান। তাই আমি তখনই ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে, "মাত্র ২ টো স্ক্যানে আপনি পুরো বাচ্চার সমস্ত কিছু বুঝতে পারবেন? আর কয়েকটা স্ক্যান হলে তো ভালো হয়।" তখন উনি বলেছিলেন, "না, আমাদের এখানে মাত্র ২ টো স্ক্যানই অফার করা হয়। তবে যদি কোনো কমপ্লিকেশান থাকে বা আমরা বুঝি যে বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে, তখন আমাদের এক্সট্রা স্ক্যান আমরা করাতে পারি।" তো ওটা শুনে তো একটু ভেবেই ছিলাম যে কি জানি ২ টো আল্ট্রাসাউন্ডের মধ্যে সবকিছু ঠিকঠাক বোঝা যাবে কি যাবে না। তারপরে যখন আমার ১ম ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তখন ডক্টরকেও জিজ্ঞাসা করেছিলাম যে, "আর কটা স্ক্যান করালে হয় না? বা কি স্ক্যান করানো যায়?" এই সমস্ত কিছু। ইন্টারনেটেও ঘেঁটে দেখেছিলাম। তো সব জায়গাতে ওই একই লেখাই ছিল যে মাত্র ২ টো স্ক্যান হয়। এর বাইরে যদি দরকার পড়ে তাহলেই এক্সট্রা কোনো স্ক্যান আপনার জন্য করা হবে। এবার আপনারা জানতে চেয়েছিলেন যে আমার কটা স্ক্যান হয়েছে। তো আমার যে ১ম স্ক্যানটা হয়েছিল অর্থাৎ ১২ সপ্তাহের স্ক্যান যার ভিডিওটি আমি ১ম এ দেখিয়েছি আপনাদেরকে। তো ওটা ছিল আমার ১ম স্ক্যান। ওইদিন শুধু আমার স্ক্যান হয়নি, তার সঙ্গে আমার ব্লাড টেস্টও হয়েছিল। এ আমাদের যে ১২ সপ্তাহের স্ক্যানটা হয়েছিল তাতে আমার যে প্রেগনেন্সিটা সেটা কতদিনের অর্থাৎ বাচ্চার বয়স, এডিডি মানে যে কখন আমার ডেলিভারি হতে পারে, বাচ্চা ঠিকঠাক মতো গ্রোথ হয়েছে কিনা, তার সঙ্গে ডাউন সিনড্রোমের কোনো সিম্পটম আছে কিনা সেই সমস্ত কিছু চেক করা হয়েছিল। তবে আমার বেশ কিছু অসুবিধা ছিল যেগুলো আমি আগে থেকে ওনাদেরকে জানিয়েছিলাম। তার জন্য আমার এক্সট্রা করে বেশ কয়েকটা ব্লাড টেস্ট করা হয় যাতে ওই ডাউন সিনড্রোম বলুন বা অন্য কোনো প্রবলেম আছে কিনা কিংবা আপনাদের তো বলেছিলাম যে আমার ব্লাডে হিমোগ্লোবিনের যে ব্লাড কাউন্ট থাকে সেটা অনেক কম ছিল। তার জন্য এক্সট্রা করে ব্লাড টেস্ট করিয়েছিলেন উনারা সেই সময়। তারপরে আমার যেহেতু স্টোন আছে তো ১৬ সপ্তাহের সময় না আমার প্রচণ্ড স্টোনের ব্যথা শুরু হয়। যার জন্য আমাকে ইমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করতে হয়। এবং সেখানে মানে প্রেগনেন্সির জন্য কোনো এক্স-রে করা যায়নি, সিটি স্ক্যান করা যায়নি। অসহ্য যন্ত্রণা হয়েছিল এবং মানে সেটা বলতে পারেন প্যারাসিটামল, আইবুপ্রোফেন এই সমস্ত কিছু খেয়েই আমাকে সহ্য করতে হয়েছিল এবং পরে অনেকক্ষণ পরে আমাকে একটা মানে একটু জোরালো মেডিসিন দেওয়া হয় যেটা খেয়ে আমি ঘুমিয়ে পড়ি এবং তারপরে আমার যে স্টোনটা স্টাক হয়ে গেছিল সেটা ব্লাডারে বেরিয়ে যায়। তো যাই হোক ভগবানের আশীর্বাদেই বলতে পারেন যে কোনো রকম প্রবলেম হয়নি। হ্যাঁ, কিন্তু সেই দিনটা আমাকে প্রচুর পেনের কষ্ট সহ্য করতে হয়েছিল। তো এইরকম অবস্থায় আমার খুব প্রবলেম হচ্ছিল। আরও কয়েকটা দিক দিয়ে ব্লাড লস হচ্ছিল, এরকম টাইপের। তো তখন আমাকে এক্সট্রা করে একটা স্ক্যান করানো হয়। সেটা এমনি স্ক্যান হয়েছিল একটু বাচ্চা কীরকম আছে বা আ কোনো প্রবলেম হয়েছে কিনা এই যে পেনটা আমাকে নিতে হয়েছে তার জন্য। তো একটা এক্সট্রা ক্যান যেহেতু আমার দরকার ছিল তার জন্য করা হয়েছে। তারপর ওই যে 20 উইকে আমার অ্যানোমালি স্ক্যান হয়েছিল যেখানে সমস্ত কিছু ওনারা চেক করেছিলেন এবং কোনো একটা জায়গায় যিনি আল্ট্রাসাউন্ড করছিলেন তানার মনে হয়েছিল যে কিছু প্রবলেম থাকতে পারে তার জন্য আমাকে ফিটাল ইকো করার জন্য বলা হয় যে আপনার 22 উইকের মধ্যে আপনি ফিটাল ইকোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং আপনার ফিটাল ইকো করা হবে। তো আপাতত আমার এই যে ৩ টে স্ক্যান হয়েছে এবং ফিটাল ইকোর যে স্ক্যানটা সেটা কিছুদিন পরে রয়েছে। সেটা যখন হবে তখন আপনাদের জানাবো যে ওনারা কী দেখেছেন, কী চেক করেছেন। আর উনি এটাও বলেছেন যদি এই সময় ফিটাল ইকো যেটা হবে সেটা আমার ২ বার হবে। একটা এই যে ২০ থেকে ২২ সপ্তাহের মধ্যে হবে আর শেষেরটা হবে ৩০ সপ্তাহে গিয়ে অর্থাৎ হার্ট মোটামুটি যখন পুরোপুরি ডেভেলপ হয়ে যায় ঠিক সেই সময়ে। পালং শাকগুলোকে বেশ বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ ধোয়ার পরে দেখবেন শাকের মধ্যে অনেক জল থাকে, তাই একটু চুপড়ির মধ্যে রেখে দিলে জলটা ঝরে যায়। ওদিকে পালং শাকে দেবো বলে মূলো, বেগুন, আলু সমস্ত কিছু ছোট করে কেটে ধুয়ে রেখেছি। আর মাছগুলোও দেখলাম বেশ নরম হয়ে গেছে, তাই ভালো করে ওই যে সাইডে যে পাখনাগুলো থাকে সেগুলোকে অল্প করে কেটে দিয়েছি। আর মুখের কাছে সুঁড়, দাঁত সমস্ত কিছু কেটে সুন্দর করে ধুয়ে এখন এই যে নুন, হলুদ
হলুদ মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছ যেহেতু একটু নরম প্রকৃতির হয়, আর বাঙালির হাতে এই যে হলুদ নুনের দাগ, আমরা যেকোনো ভাজাভাজি বলুন বা তরকারি বলুন সবেতেই রান্না করতে করতে হাতে একটু হলুদের দাগ হয়েই যায়, তাই না? এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওই যে বলছিলাম পাবদা মাছ একটু নরম প্রকৃতির হয় তো, তাই খুব একটা নেড়ে চেড়ে ভাজা যায় না, অল্প অল্প করে এক পিঠ এক পিঠ করে ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভাজবো, তা না হলে দেখা যায় ঝোলে দেওয়া মাত্রই সে একদম ঘন্ট হয়ে গলে যাচ্ছে নাড়তে গিয়ে। আর এইখানে বেশ কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, তার জন্য একদিকে ভাত হতে দিয়েছি, আর এই দিকটাতে ওই যে শাক চচ্চড়িটা করব তার জন্য কেটে রাখা সবজিগুলো অল্প একটু পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে একদিকে একদিকে কয়েকটা করে মাছ ভাজাও আমি করে নিয়েছি। মোটামুটি সব মাছগুলো ভেজে তারপর সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করব। আস্তে করে দেবে, আস্তে করে, নইলেই তেল ছিটকাবে। সরে যা, সরে যা। একদম মানে কি বলবো, একজন মাছ ভাজাওয়ালা এসেছে আমাদের এখানে, ওর ইচ্ছাও মাছ ভাজবে। দাও আমার হাতে দাও, আমার হাতে দাও, আমি দিয়ে দিই। না বাবা, ছিটকাবে তেল, আমি এরকম করে দিয়ে দিই, দেখো এরকম করে দিয়ে দিই, তুমি আমার হাতে দাও। ইভানের খালি ইচ্ছা ও আমাকে রান্নাতে হেল্প করবে, পারে বলুন? এত ছোট আর এই সমস্ত ভাজাভাজির কাজ করলে এমনভাবে হেল্প করতে আসে, আমার যে কি ভয় পায়, তাতেও ওই মাছ ছাড়বেই নাছোড়বান্দা। ওই গ্যাস ওভেনটাকে বন্ধ করে তারপরে মাছটা দিতে দিয়েছিলাম। ভয় পায় না, ছোট তো, তেল ফেল ছিটকে লেগে যাবে, কথা বললে একটাও শুনতে চায় না মাঝে মধ্যে। যাই হোক, এই তো ওদিকে মাছ ভাজাটা হয়েই এসেছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে, আর শাক চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নেবো, আর অল্প একটু টক দইও দেবো, যাতে বেশ কাইটা সুন্দর মতো খেতে হয়, দেখতেও ভালো হয় তার জন্য। ইউকেতে এখনো পর্যন্ত আমার এই যে এই ৩ টে স্ক্যানই হয়েছে। ফিটালিকো হলে বা এরপরে যদি আরও কোনো স্ক্যান হয়, সেগুলোর আপডেট আমি আস্তে আস্তে আপনাদেরকে দেব। আর অনেকে জানতে চেয়েছিলেন যে স্ক্যান করতে গিয়ে আমার কীরকম কী খরচা হয়েছে। তো এখানকার সাধারণ মানুষের যে ইন্স্যুরেন্স আছে, অর্থাৎ সরকারি ক্ষেত্রে ওনারা যে সমস্ত পরিষেবা পান হসপিটাল থেকে, আমাদেরও সেই একই ইন্স্যুরেন্স আছে। আমরাও সেই একই পরিষেবা এখানে সাধারণ মানুষের মতোই পাই। তো এখানে ইন্স্যুরেন্সের আন্ডারে আমাকে কোনো টাকা পয়সা স্ক্যানের জন্য খরচা করতে হয়নি। এককালীন বছরের যে ইন্স্যুরেন্সের টাকাটা দেওয়া থাকে তাতেই আমাদের হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ আমাদের যদি কোনো কিছু জ্বর-জ্বালা হয় সেটাও যেরকম কভার করে, বা কোনো কিছু কেটে যাওয়া বা কোনো কিছু অপারেশনের প্রয়োজন, যা কিছুই হোক না কেন, সমস্ত কিছুই ওই সরকারি হসপিটালের আন্ডার হয়। তো সেখানে আমাদের কোনো রকম টাকা পয়সা খরচা হয়নি। ইনফ্যাক্ট এখানেও যদি যে সমস্ত মাদের মানে প্রেগন্যান্সি আছে বা কারোর কিছু হচ্ছে, তার জন্য কোনো স্ক্যান বলুন, এক্স-রে বলুন, বা কোনো অপারেশনের জন্য যদি ব্লাড টেস্ট হয়, কোনো কিছুর জন্যই কোনো টাকা পয়সা খরচ হয় না। তবে আপনি যদি প্রাইভেটে করতে যান, তাহলে সেক্ষেত্রে ওনারা যে চার্জ চাইবেন সেটা আপনাকে দিতে হবে। তবে এখানের হসপিটাল ফেসিলিটি এতটাই ভালো, আমার মনে হয় তো মাঝে মধ্যে যে আমাদের ওখানে লাখ লাখ টাকা দিয়ে আমরা যে প্রাইভেট হসপিটালে যাই, তার থেকেও অনেক ভালো সুবিধা আমরা এখানে NHS এর মাধ্যমে পাই। তো এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। আমার তো বেশ ভালোই লেগেছে এখনো পর্যন্ত। নির্দিষ্ট টাইমের মধ্যেই আমার কাছে সমস্ত লেটার আসে, এবং লেটারে যে টাইম দেওয়া থাকে, সেই টাইমের মধ্যেই আমার সমস্ত স্ক্যান হয়। কখনো গিয়ে ওয়েটিং করে মানে বসে আছি, কখন হবে এরকমও কোনোদিন হয়নি। আবার কাছে বা ডেট পেরিয়ে গেছে তারপরে লেটার এসেছে, এরকমও কখনো হয়নি। তো ওভারঅল আ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাই বলব যে এখানে স্ক্যান করাতে আমাদের কোনো খরচ হয়নি। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝাল, শাক চচ্চড়ি সব হয়ে গেছে। আর ইভানের পাপাইকে বললাম, "ইভানকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দাও, তারপর ৩ জনে একসঙ্গে খাওয়া-দাওয়া করব।" আসলে বিকালে একজন ইলেকট্রিশিয়ান আসার কথা আছে। আমার হবটায় কি হচ্ছে, একটা যখনই হব অন করছি তখনই ইলেকট্রিক ফল্ট হয়ে যাচ্ছে। বুঝতেই পারছি না কি হয়েছে। তার জন্য অনেকদিন ধরে এজেন্টকে বলছিলাম। অবশেষে এই যে একজন ইলেকট্রিশিয়ানকে পাঠিয়েছেন। উনি একটু দেখে যদি বলে দেন বা যে প্রবলেমটা হচ্ছে সেটা ফিক্স করে দেন, তাহলে বেশ সুবিধা হয়। কারণ আমাদের রান্না ছাড়া তো চলবে না, না? প্রত্যেকদিন রান্না করতে হবে। এই প্রবলেমটা থাকলেও হবে না। তো
তো এই যে উনি এসেছেন সমস্ত খোলাখুলি করে এখন সবকিছু ঠিক করে দেবেন। আমার আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সঙ্গে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।